নমস্কার, ব্রাইট টাইমের সকল দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে আমি শ্রী। আর ব্রাইট টাইমের যারা কাছের বন্ধু, সাথের বন্ধু, তারা সকলেই জানেন যে নিত্য নতুন অনুষ্ঠান কিন্তু আপনাদের জন্য ব্রাইট টাইম সাজিয়ে রাখে। আজ আমরা যে অনুষ্ঠানটি আপনাদের সামনে প্রেজেন্ট করব তার নাম জ্যোতিষশাস্ত্র। এই জ্যোতিষশাস্ত্রের কিন্তু একজন উজ্জ্বল ব্যক্তিত্ব এবং একজন সফল অ্যাস্ট্রোলজার আপনাদের সামনে কিন্তু বহুবার অনুষ্ঠান দেখানো হয়েছে। তিনি আর কেউ নন, দেবজ্যোতি দেবরয়, একজন সফল অ্যাস্ট্রোলজার। তো সুতরাং ওনার মুখ থেকে তো বিভিন্ন ধরনের কথা শোনার একটা আগ্রহ থাকে, আকাঙ্ক্ষা থাকে, এবং বাঙালির যে রিচুয়ালস গুলো তার প্রত্যেকটির কিন্তু আলাদা আলাদা গুরুত্ব থাকে। তো রথযাত্রা বাঙালির রয়েছে এবং সেই রথযাত্রা থেকে উল্টো রথ, এই যে সময়টা, তো আজ আমাদের মূল টপিক কিন্তু এই রথের ওপর। তো সুতরাং এই যে তার মাহাত্ম্য, এই যে তার গুরুত্ব, সমস্ত কিছু আপনাদের সামনে কিন্তু আজ প্রেজেন্ট করা হবে। তো সুতরাং আমরা সেই সমস্ত কথা স্যারের মুখ থেকে কিন্তু আমরা শুনে নেব। সেই উজ্জ্বল ব্যক্তিত্ব এবং একজন সফল অ্যাস্ট্রোলজার দেবজ্যোতি দেবরয় স্যারকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার। নমস্কার। তো স্যারের কাছে আমার প্রথম প্রশ্ন, স্যার, যে এই যে রথযাত্রা উপলক্ষে আমরা যে কথাগুলো আপনাদের মুখ মানে আপনার মুখ থেকে শুনেছি এবং আপনিও সেগুলো দর্শক বন্ধুদের সামনে প্রেজেন্ট করছেন, তো এই যে রথ থেকে উল্টো রথ, এই যে পুরো একটা প্রসেস, তার যে গুরুত্ব, সেই সম্বন্ধে যদি দু চার কথা একটু দর্শক বন্ধুদের বলেন। হ্যাঁ, নমস্কার। আমাদের হিন্দু ধর্মের ক্ষেত্রে রথযাত্রার যে মাহাত্ম্য, গুরুত্ব অনেকটাই বেশি, কিন্তু আমরা যেটুকু জানি তার থেকেও এর গুরুত্ব আরও বেশি। সেটা আমরা জানার চেষ্টা করছি। আমরা যেগুলো জানি না সেগুলোকে খুঁজে বার করার চেষ্টা করছি। তার মধ্যে রস কী আছে, তার মধ্যে কি আমরা জিনিসপত্রগুলো বার করে নিয়ে আসতে পারি, সেটা ইম্পর্টেন্ট। জানা যেগুলো আছে সেগুলো তো আমরা জানি, যে রথযাত্রা অনেকগুলো আপনারা অনেক রকম ভিডিওগুলোতেই পাবেন, যে সেখানে বিভিন্ন রথের মধ্যে কি আছে, রথের কটা চাকা আছে, কটা ঘোড়া আছে, ইচ অ্যান্ড এভরিথিং। কিন্তু আমরা যেটা মেনলি আলোচনা করছি সেটা হচ্ছে রথের বৈশিষ্ট্যর ওপর। তো সেই ক্ষেত্রে প্রথম খণ্ডে যেহেতু জিনিসটাকে আমি আস্তে আস্তে করে নিয়ে এগোনোর চেষ্টা করছি, কারণ জিনিসটা কিন্তু অতটা ইজি টু আন্ডারস্ট্যান্ড নয়। একটুখানি কিন্তু গভীরে ঢুকতে গেলে একটুখানি স্লো বাট স্টেডি হিসেবে এগোতে হবে। তো প্রথম খণ্ডতে আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে যে একদম বাহ্যিক অবস্থানটা, যে রথ মানে আমাদের শরীর, রথী মানে হচ্ছেন যে যিনি ওখানে বিরাজ করছেন, হ্যাঁ, তো তাকে আমাদের আত্মার কথা বলা হচ্ছে, সারথি মানে আমাদের বুদ্ধির কথা বলা হচ্ছে, এবং লাগাম মানে আমাদের মনের কথা বলা হয়েছে। সেই অনুযায়ী আমরা প্রথম খণ্ডটাকে পার্ট 1টাকে আমরা করেছি। এইবার আসছি আমরা নেক্সট। এবার যেখানে আমরা প্রবেশ করছি সেটা আমাদেরকে একটুখানি অন্তর্মুখী হতে হবে। অন্তর্মুখী মানে হচ্ছে যে আমাদের ব্রহ্ম নারীর ওপর আমাদেরকে সজাগ হতে হবে এবং অন্তর্মুখী হয়ে ব্রহ্ম নারীর জিনিসটাকে বুঝতে হবে। ব্রহ্ম নারী মানে মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধাক্ষ, আজ্ঞা, সহস্রা, গুরু পাদুকা। এই স্তরগুলো হচ্ছে যে আমাদের এনার্জি স্তর। এই স্তরগুলোর অ্যাক্টিভেশনটা ইম্পর্টেন্ট। সবার আগে জানতে হবে এই স্তরগুলোর জায়গায়। তো সেইখানে আমরা স্ক্রিনে একটা ফটো দেখতে পারবো, সেটা হচ্ছে শিবলিঙ্গের ফটো। ওই শিবলিঙ্গের ফটোর মধ্যে একদম নিচে আছে মূলাধার, তারপর আছে স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধাক্ষ, আজ্ঞা, সহস্রা, গুরু পাদুকা। এরকমভাবে আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে ব্রহ্ম নারীর আকার আকৃতি কিন্তু এরকম রকমের হিসেবে কিন্তু কল্পনা করা হয়েছে। এইবার আমরা পরবর্তী শ্লোক যেটা আছে, পরবর্তী শ্লোকে আসব। পরবর্তী শ্লোকটা হচ্ছে যে ওম স্থিস্থা স্থানে সরজে প্রণবময় মরুদ কুণ্ডলে সূক্ষ্ম মার্গে শান্তে শান্ত প্রলীনে প্রকটিত বিভবে জ্যোতি রূপে পরোক্ষে লিঙ্গং তদ্দ ব্রহ্ম বাচ্যং সকল তনুগতং শঙ্করং ন স্মরামি। এটা হচ্ছে যে সংস্কৃত শ্লোক। এইটা একটা শ্লোক। এবার এই শ্লোকের যে যথার্থ অর্থ যেটা আছে সেটা হচ্ছে যাহা প্রণবময় এবং যাহা জীবনী শক্তি রূপে সুষুম্না মার্গে মানে আমাদের যে ব্রহ্মনারী আছে, ব্রহ্মনারীর মধ্যে সুষুম্না কাণ্ড থাকে, হ্যাঁ, যেটা আমাদের নার্ভাস সিস্টেমকে, আমাদের স্পাইনাল কর্ড, যেটা আমাদেরকে সব রকম কন্ট্রোল করে। মেডিকেল সায়েন্সের দিকে যেতে গেলে এটাকে বলা হয় স্পাইনাল কর্ড। আমরা আধ্যাত্মিক জগতে হিসেবে দেখতে গেলে এটাকে বলবো ব্রহ্মনারী।
সেইখানে যে সুষুম্না, একটা সরু একটা সাদা রসের মতো জায়গা থাকে, ফ্লুইড থাকে, সেটা হলো সুষুম্না মার্গে। তো জীবনী শক্তি রূপে সুষুম্না মার্গে কুণ্ডলিনী শক্তি রূপে অবস্থান করিতেছেন। ওখানে সাপ যেরকম কুণ্ডলিনী ভাবে থাকেন, সেরকম ভাবে কুণ্ডলিনী শক্তি হিসেবে ওখানে অবস্থান করিতেছেন। যাহা মনকে শান্ত করিয়া অহংরূপ আত্মভাবকে প্রলীন করিতে সমর্থ, যাহা অনন্ত ঐশ্বর্যের আধার, যাহা জ্ঞানময়, যাহা পরম ব্রহ্ম নামে খ্যাত, যাহা সমস্ত জীবে ব্রহ্ম নারী রূপে অবস্থান করিতেছেন, যাহা মঙ্গলময় এবং যাহা ব্রহ্ম নামে খ্যাত, এমন লিঙ্গকে আমি স্মরণ করিতেছি। এই শ্লোকের অর্থ হচ্ছে যে এটা, মানে এইবার হচ্ছে যে আমরা রথের যে বাহ্যিক জায়গাটা ছিল প্রথম শ্লোক থেকে, এবার দ্বিতীয় শ্লোকে কি করছি, আমরা আরো আত্মস্থ হচ্ছি, আমরা আরো নিজের ব্রহ্মনারীর সাধনার মধ্যে বা ব্রহ্মনারীকে জানার জন্য। কারণ আমাদের শরীর, ব্রহ্মনারীটা কি, ব্রহ্মনারী হচ্ছে যে আমার বলার বক্তব্য আমাদের জীবনে সবচেয়ে বড় মন্দিরের জায়গা, হ্যাঁ, ওটা সবচেয়ে পবিত্র স্থান। ওই ধারায় যদি কেউ সাধনা করতে পারে, সে কিন্তু আত্মা, যখন যেটা বলা হয়েছিল প্রথম পর্বে যে আত্মা কি, আত্মার জাগরণ হবে কিন্তু ব্রহ্মনারী সাধনার মাধ্যমে। তো এই বিভিন্ন স্তরগুলো যেগুলো আছে, মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধাক্ষ, আজ্ঞা, সহস্রা, এর সাধনা করতে পারলে আমরা অনেকটা বেশি আত্মস্থ হব এবং আমরা নিজেদেরকে জানতে পারবো, আত্মার জ্ঞান পাবো। তো সেই ক্ষেত্রে এই শ্লোকে এই জিনিসটা বলা হয়েছে। অ্যাকচুয়ালি এই কথোপকথনগুলো বা এই বিষয়গুলো কিন্তু খুব গভীর, হ্যাঁ, এটাকে বুঝতে গেলে কিন্তু অতটা ইজিলি বোঝা যাবে না, খুব গভীর, খুবই কঠিন এবং খুব স্লো বাট স্টেডি হিসেবে এগোতে হবে, আস্তে আস্তে ধীরে 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 এগোতে হবে। এটা কিন্তু তাড়াহুড়ো করে জানার জিনিস নয়, এটা কিন্তু রিসার্চের ব্যাপার। হ্যাঁ, রথ থেকে শুরু করে মানুষের, আমরা নিজেদের মধ্যে প্রথমে বাহ্যিক জীবন থেকে শুরু করে, তারপর আমরা আমাদের শরীর, আত্মা, বুদ্ধি, মন এর মধ্যে ছিলাম, তারপর এখন আমরা ঢুকে যাচ্ছি পুরোপুরি আমাদের শরীরের ব্রহ্মনারীর জায়গায়। হ্যাঁ, এর পরের শ্লোক যেটা আছে সেটা হচ্ছে যে ইন্দ্রিয়ানি হায়ানুহু বীরশয়াং স্তেষু গোচরান আত্মেন্দ্রিয় মনোযুক্তং ভক্ত হুর্ম নিশিন ভক্তে তা মহির্নিশিন। আচ্ছা, এখানে কি বলা হচ্ছে, ইন্দ্রিয়গণকে ঘটক, বিষয়গণকে বিচরণ স্থান। আত্মা যখন ইন্দ্রিয় ও মনযুক্ত থাকেন, তখন আত্মাকে মনীষীগণ ভোক্তা পুরুষ বলিয়া অভিহিত করেন। ইন্দ্রিয়গণকে ঘটক, বিষয়গণকে বিচরণ স্থান। আত্মা যখন ইন্দ্রিয় ও মনোযুক্ত থাকেন, ইন্দ্রিয় ও মনোযুক্ত মানে আত্মা যখন, ইন্দ্রিয় কি, ইন্দ্রিয় হচ্ছে আমাদের পঞ্চেন্দ্রিয় যেটা আছে, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। এই পঞ্চেন্দ্রিয় কি সেন্স করে, মেটেরিয়ালিস্টিক প্লেজারকে, মেটেরিয়ালিস্টিক জগৎকে রিপ্রেজেন্ট করে। ঠিক আছে, মেটেরিয়ালিস্টিক কি, আমরা টাচ করে ফিল করি, আমরা সেন্স করছি কোনো জিনিসকে, ঠিক আছে, স্মেলটাকে গ্রহণ করছি, সেখান থেকে জিভ থেকে, টেস্ট বার থেকে বুঝতে পারছি। তো যে কোনো রকম ভোগ বিলাসের জিনিসপত্র, আর তার সঙ্গে বলছে যে যখন ইন্দ্রিয়, আত্মা যখন ইন্দ্রিয় ও মন কিরকম, মন যেরকম আমাদের খুব ফ্রিকেল হয়, মন চঞ্চল হয়, মন খুব আবেগী হয়, আত্মা যখন ইন্দ্রিয় ও মন যুক্ত থাকেন, তখন আত্মাকে মনীষীগণ ভোক্তা পুরুষ হিসেবে অভিহিত করেছেন। মানে ভোক্তা পুরুষ মানে ভোগ। তখন আত্মা কিন্তু আছে, কিন্তু আত্মা এই দিকে ট্রান্সফার হচ্ছে, ইন্দ্রিয়, পঞ্চ ইন্দ্রিয় দ্বারা চালিত হচ্ছেন বা মন দ্বারা চালিত হচ্ছে, তখন তাকে ভোক্তা পুরুষ হিসেবে অভিহিত করেন। আচ্ছা, তারপরের শ্লোক, যস্ত বিজ্ঞান বান ভবত্ব যুক্তেন মনসা সদা তস্যেন্দ্রিয়ান্ন বর্ষানি দুষ্টা সাইব সারথে। যে জন
আত্মবিজ্ঞান সম্পন্ন মানব মনের সঙ্গে যাহার বিজ্ঞান যুক্ত নহে, অর্থাৎ যে আত্মচিন্তা করে না, দুষ্ট অশ্ব সমন্বিত সারথীর মতো তাহার ইন্দ্রিয়গণ অবশীভূত থাকে। যে জন অবিজ্ঞান সম্পন্ন মানব, যার বিজ্ঞান সম্পন্ন মানব হয় না, মনের সঙ্গে যাহার বিজ্ঞান যুক্ত নহে, মনের সঙ্গে যার বিজ্ঞান যুক্ত নয়, সাইন্টিফিক মানসিকতা তার আমাদের নেই, অর্থাৎ যে আত্মচিন্তা করে না, আত্মচিন্তা, আত্ম মানে এখানে আত্মার কথা বলা হচ্ছে, নিউট্রাল ফিগারে যেমন বলেছিলাম, আত্মচিন্তা করে না, দুষ্ট অশ্ব সমন্বিত সারথীর মতো, মানে দুষ্ট অশ্ব মানে অশ্ব মানে ঘোড়া, ঘোড়াটা হচ্ছে পাগলা ঘোড়া, ঠিক আছে, পাগলা ঘোড়া দুষ্ট অশ্ব সমন্বিত সারথীর মতো তাহার ইন্দ্রিয়গণ অবশীভূত থাকে। তাহলে এখানে বলা হচ্ছে যে সে তখন কিরকম ভাবে কাজ করবে, দুষ্ট অশ্ব পাগলা ঘোড়া যে থাকলে যেরকম হয়, সেই সারথীর যে অবস্থা হবে, সেই সারথীর যে অবস্থা হবে সেরকম অবস্থা এদের ক্ষেত্রে দেখা যাবে। কাদের ক্ষেত্রে দেখা যাবে? যার মধ্যে যে জন অবিজ্ঞান সম্পন্ন, মনের সঙ্গে যাহার বিজ্ঞানে যুক্ত নহে, অর্থাৎ যে আত্মচিন্তা করে না, সেই সব মানুষের কিন্তু ওই পাগলা ঘোড়ার মতো রথের অবস্থাটা এরকম হবে। রথটা চলবে তো, রথটা চলতে গেলে তার ঘোড়াটা কিন্তু এরকম পাগলা হয়ে যাবে। তো সেই জন্য ব্যালেন্স করতে হবে কিভাবে? বৈজ্ঞানিক চিন্তা ভাবনার মাধ্যমে, বৈজ্ঞানিক চর্চার মাধ্যমে মনটাকে রাখতে হবে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে এগোতে হবে খুব ভালোভাবে, খুব স্টেবল ভাবে, খুব কন্ট্রোল নিয়ন্ত্রণপূর্ণ জীবনযাত্রা দরকার। বলার বক্তব্যটা হচ্ছে এটা, মেন মুদ্রাটা হচ্ছে এটা, নিয়ন্ত্রণপূর্ণ জীবনযাত্রা চিন্তা ভাবনা করতে হবে, বৈজ্ঞানিক সম্পন্ন চিন্তা ভাবনা করতে হবে। নেক্সট, যস্ত বিজ্ঞানবান ভবতি যুক্তেন মনসা সদা তস্যেন্দ্রিয়াণি বর্ষানি সদস্যা ইব সারথে। যিনি বিজ্ঞানবান হন, মন যাহার বিবেক সংযুক্ত থাকে, তাহার ইন্দ্রিয়গণ সারথীর সৎ অশ্বের মতন বশীভূত থাকেন। যিনি বিজ্ঞানবান হন, মন যাহার বিবেক সংযুক্ত থাকে, তাহার ইন্দ্রিয়গণ, তাহার যে ইন্দ্রিয়গণ সারথীর সৎ অশ্বের মতো বশীভূত থাকে। মানে এবার আগেরটা কি বলা হলো? দুষ্ট অশ্ব পাগলা ঘোড়া, আর এটা হচ্ছে সৎ অশ্বের মতো বশীভূত থাকবে। যিনি বিজ্ঞানবান হন, মন যাহার বিজ্ঞান সংযুক্ত থাকে, তাহার ইন্দ্রিয়গণ সারথীর সৎ অশ্বের মতো বশীভূত থাকে। মানে আমরা কত নিজেদেরকে কাম অ্যান্ড কোয়াইট রেখে, কন্ট্রোল করে, নিয়ন্ত্রণে রেখে যাব, তারই জায়গাটা কিন্তু বারবার করে রথের মাধ্যমে, রথকে এক্সাম্পল দেখি, তখন তো এত অনেক বছর আগেকার জিনিস না, গাড়ি ঘোড়া তো আর ছিল না। তো এই রথের মাধ্যমে জীবনযাত্রাকে কিভাবে আমরা নিজেদের জীবনকে সুস্থ সম্পন্ন করব, সুগঠিত করে তুলব, তারই বিভিন্ন রকম বৈজ্ঞানিক ভিত্তিক চিন্তাভাবনা এই শ্লোকের মাধ্যমে প্রকাশ করা হয়েছে অনেক হাজার হাজার বছর আগে। নাম্বার 7, পরবর্তী শ্লোক, যন্ত বিজ্ঞানবাদ ভবত্ব মনস্ক সদা শুচি ন স তদ পদ মাপন্নতি সংসারং চাদ্ধি গচ্ছতি। যে, এর অর্থ কি হচ্ছে? যে অবিজ্ঞানবাদী, যে অমনস্ক, যে সদা অসুচি, যে সেই ব্রহ্মপদ প্রাপ্ত হয় না, সে সেই ব্রহ্মপদ প্রাপ্ত হয় না, সে সংসার গতি অর্থাৎ হীন গতি প্রাপ্ত হয়। এখানে সংসার গতি মানে হীন গতির কথা বলা হচ্ছে, হীন গতি প্রাপ্ত হয়। তাহলে যে অবিজ্ঞানবাদী, যে অমনস্ক, যে সদা অসুচি, যার মধ্যে কোনো সূচি নেই, অসুচি, সে সেই ব্রহ্মপদ প্রাপ্ত হয় না, সে সেই ব্রহ্মপদ তার প্রাপ্ত হবে না, সে হীন গতি প্রাপ্ত হবে। আচ্ছা, নেক্সট শ্লোক, যস্ত বিজ্ঞানবাদ ভবতি সমনস্ক সদা শুচি স তু তং তৎ পদ মাপনতি যস্মাদ ভুয়ো ন জায়তে। কি বলছে? এর অর্থটা কি?
যিনি রথী বিজ্ঞানবান, যিনি মানে রথীর কথা বলছেন, যিনি বিজ্ঞানবান, যিনিটাকে রথীর কথা বলছে। রথী মানে আমরা জানি আত্মা, ঠিক আছে, ওখানে মহাভারতের অর্জুনের মতো, ঠিক আছে। যিনি বিজ্ঞানবান, যিনি সমনস্ক এবং সদা শুদ্ধ, তিনি সেই পরম পদ প্রাপ্ত হন, যাহা প্রাপ্ত হইলে আর জন্ম হয় না। এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। কর্মের এমন জায়গায় ঢুকে যাওয়া হবে, নিউট্রাল ফিগার, বারবার করে বলছি এটা, কর্মটাকে নিজের কর্ম নিজে করে যেতে হবে, নিজের কর্ম সৎ কর্ম এমনভাবে করতে হবে যাতে আর পুনরায় জন্ম না হয়। সেটাই কিন্তু আধ্যাত্মিক জগতের সবচেয়ে ইম্পর্টেন্ট, যেটা মোক্ষ লাভ বলা হয়। আমরা কিন্তু এই পৃথিবীতে বারবার করে যে জন্মগ্রহণ করছি, আমাদের অতৃপ্ত বা যেই কাজ আমাদের বাকি থেকে যাচ্ছে, অপরিপূর্ণ কর্মকে করার জন্যই কিন্তু আমাদের বারবার করে জন্ম নেওয়া, এবং এই জন্ম নেওয়ার পর এটা বুঝতে গিয়েই অনেক বছর চলে যাবে যে আমার কর্মটা কি ছিল। অর্ধেক মানুষ তো বোঝেই না, মানে অর্ধেক কি ম্যাক্সিমাম মানুষ বোঝেই না, জীবনযাপন করে ফেললেন, তারপর লাস্টে যখন মৃত্যুর সময় তারা রিয়েলাইজ করেন যে আমার অনেক কিছু আরো করার ছিল, আমি করে উঠতে পারিনি, তার আবার পুনর্জন্ম আবার আসবে, ঠিক আছে। জন্মান্তরের এই খেলা কিন্তু চলতে থাকে। তো এখানে কি বলা হচ্ছে যে আর জন্ম কেন হবে না বা মোক্ষ লাভ কিভাবে হবে, সেই ক্ষেত্রে বলছেন যিনি বিজ্ঞানবাদ, রথীর কথা বলছেন, যিনি সমনস্ক এবং সদা শুদ্ধ। এইগুলো শুদ্ধ বলতে আমরা এখনকার দিনে খুব লাইট জিনিসপত্রগুলোকে নিই, কিন্তু এখানে যেগুলো বলা হচ্ছে এগুলো কিন্তু এক্সাক্ট ভারী জিনিস। শুদ্ধ মানে একদম পিওর, মোস্ট পিওর, যার মধ্যে কোনো রকম মিলাবাট থাকবে না। সেই আত্মার কথা বলা হচ্ছে, সেই রথীর কথা বলা হচ্ছে। তিনি সেই পরম পদ প্রাপ্ত হন, তিনি সেই পরম পদ প্রাপ্ত হন, যাহা প্রাপ্ত হইলে আর জন্ম হয় না, সে মোক্ষ লাভ করে। এরকম এক্সাম্পল যেমন আমরা স্বামী বিবেকানন্দকে বলতে পারি, রামকৃষ্ণদেবকে বলতে পারি, আমি আমার স্বামীজিকে বলতে পারি, বিভিন্ন রকম অনেক মহাপুরুষ জনেরা আছেন, হ্যাঁ, যাদেরকে আজকে আমরা পূজা করা হচ্ছে, ঠিক আছে। সাই বাবা আছেন, শিরডি সাই বাবা আছেন। তো এরকম অনেক রকমের মানুষজনই আছেন আমাদের আমরা যাদেরকে প্র্যাকটিক্যাল মানুষ হিসেবে দেখেছি, তারা কিন্তু এরকম মোক্ষ লাভের মতো জায়গায় যে একদম নির্লোভ, তার আর কিছুই তাকে আটকাতে পারছে না। হ্যাঁ, কোনো এই যে লোভ, আজকের জগতের যে আমরা যে লোভের মধ্যে বশবর্তী হয়ে বিরাজ করছি, বন্ধন, এগুলো সব একটা বন্ধন, কর্মবন্ধন, এর মধ্যে বিরাজ করছি, তো তারা এগুলোকে সব কাটিয়ে উঠিয়ে চলে যাচ্ছে মোক্ষ লাভের। তাদের মতো মানুষের কথা বলা হচ্ছে যে সেই পরম পদ প্রাপ্ত হন, যাহা প্রাপ্ত হইলে আর জন্ম হয় না। তো শূন্যতা, নিজের মধ্যে যত শূন্যতা, আই অ্যাম নো বডি, হ্যাঁ, যত শূন্যতা আসবে তত এই জায়গায় চলে যাওয়া হবে। আমার যেটুকু করার, আমার যে করণীয় কাজ আছে সেটা আমি করে যাব। আই অ্যাম নো বডি, আমি কেউ না। আমাকে কাজ করতে পাঠানো হয়েছে, যেই কাজ করতে পাঠানো হয়েছে সেই কাজ আমি করব, সেটাই আমার আলটিমেট। আমি করছি বলে না। যেমন রামকৃষ্ণের একটা কথা আছেন, যেমন গানে আছেন যে যা করো তুমি করো, হ্যাঁ, তো সেটা আমরা কেউ না, আমরা শুধু নিজেরা বলি যে আমি করছি, কিন্তু যা করণীয় তুমিই করো। তো সেরকমই বক্তব্যগুলো তো সেরকম। নেক্সট পরবর্তী শ্লোক কি আছে? বিজ্ঞান সারথি যস্ত মন প্রগহবান নর সোহধ্বন পরমাপ্নতি তদিষ্ণ পরমং পদম। বিজ্ঞান যাহার, যে রথীর কথা বলা হচ্ছে, বিজ্ঞান যাহার সারথি, এবার বলা হচ্ছে শুনুন, বিজ্ঞান যাহার সারথি, মন যাহার ইন্দ্রিয় রূপ অশ্বগণের সংযমিত করিবার রজ্জুরূপী, তিনি সংসারে থাকিয়াও শ্রেষ্ঠ বিষ্ণুপদ ব্যাপক ব্রহ্মপদ প্রাপ্ত হন। বিজ্ঞান যাহার সারথি, সারথিটা আবার কে? বিজ্ঞান, ঠিক আছে। মন যাহার ইন্দ্রিয় রূপ অশ্বগণের সংযমিত করিবার রজ্জুরূপী,
তিনি সংসারে থাকিয়াও শ্রেষ্ঠ বিষ্ণুপদ ব্যাপক ব্রহ্মপদ প্রাপ্ত হন। এইটা হচ্ছে উদ্দেশ্য। এই জায়গাটাকে বুঝতে হবে। সারথি হবে বিজ্ঞান, আর মন হবে ততটা কন্ট্রোল, ততটা স্থিতিশীল, হ্যাঁ, ততটা সংযম। হ্যাঁ, অশ্বগণ থাকবে একদম কন্ট্রোল, যা বলছে সারথি সেরকম ভাবেই অশ্বগুলো চলবে। তো এরকম ভাবে যদি থাকা যায় তাহলে হচ্ছে যে সে সংসারের থেকেও শ্রেষ্ঠ, হ্যাঁ, সংসারের থেকেও শ্রেষ্ঠত্ব লাভ করে। পরের শ্লোক, ইন্দ্রিয়ে ভো পরা হর্তা অর্থে ভস্য পরং মনস্বস্ত পরা বুদ্ধির বুদ্ধরাত্মা মহান পর। এর মানেটা কি? ইন্দ্রিয়গণ অপেক্ষা অর্থ সকল শ্রেষ্ঠ, অর্থ সকল হইতে মন শ্রেষ্ঠ, মন হইতে বুদ্ধি শ্রেষ্ঠ, বুদ্ধি অপেক্ষা মহান আত্মা শ্রেষ্ঠ। কি বলছে? ইন্দ্রিয়গণ অপেক্ষা অর্থ শ্রেষ্ঠ, অর্থ সকল হইতে মন শ্রেষ্ঠ, মন হইতে বুদ্ধি শ্রেষ্ঠ, বুদ্ধি অপেক্ষা মহান আত্মা শ্রেষ্ঠ। আমরা সেই লক্ষ্যটা কি, আমরা মহান আত্মার দিকে যাব। একদম প্রথম ভিডিওতে বলা হয়েছিল যে মহান আত্মার কথা বলছেন এখানে নচিকেতাকে। তো এইসব জিনিসগুলো নচিকেতাকে ওনাকে বোঝাচ্ছেন হাজার হাজার অনেক বছর আগে। তো এই যে জিনিসগুলো আছে এগুলোই হচ্ছে যে রথের ব্যাখ্যা, অরিজিনাল গুরু তত্ত্ব। অ্যাকচুয়ালি এক একটা শ্লোক যেটা আছে, এক একটা শ্লোককে আমাদের ডিকোড করতে গিয়ে এক একটা ভিডিও বানানো দরকার, কিন্তু আমাদের কাছে সময় খুব কম, সেই জন্য তাড়াহুড়ো করে সবকটা শ্লোককে আমরা তাড়াহুড়ো করে বলছি। কিন্তু শক্তিবাদ ভাষ্য মানে আমার গুরুদেবের যে ভাষ্য, সেটাকে আমরা যদি এলাবোরেট আমি করছি না, আমি শুধু জাস্ট যে মানেটা আছে শ্লোকে সেই মানেটা শুধু বলে দিলাম। কিন্তু শক্তিবাদ ভাষ্য কিন্তু যদি আমি বলতে শুরু করে দিই, মানে আমার গুরুদেব সেটাকে একরকম ভাবে ডিকোড করেছেন, এবার তাকে আমি আমার মতো করে যদি ডিকোড করতে যাই তাহলে এক একটা শ্লোকে লাগবে এক একটা ভিডিও। কিন্তু আমরা অতটা ডিটেলিংয়ে এখন যাচ্ছি না। পরবর্তীকালে যদি আমি স্কোপ পাই তখন অবশ্যই আমরা এগুলোকে নিয়ে হয়তো পরের বছর করব, আবার যখন রথের সময় আসবে তখন আমরা করব, বারবার আমরা এটাকে অধ্যয়ন করব, কি বলার চেষ্টা করছি, কি বলার চেষ্টা, আরও কি খুঁজে খুঁজে বার করে আনবো। হ্যাঁ, কিন্তু আপাতত আমাদের যেহেতু শুরু করেছিলাম রথে, উল্টো রথের মধ্যে আমরা এটাকে কমপ্লিট করতে চাইছি, তো সেই জন্য একটু তাড়াহুড়ো করে করলাম। কিন্তু আবার আমরা এইগুলোকে নিয়ে আসব, আশা করব পরের বছর রথে আমি এই ছোট ছোট এক একটা শ্লোককে নিয়ে ব্যাখ্যা করব। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে কতটা আমি বোঝাতে পারছি বা কতটা আপনারা বুঝতে পারছেন, এই জায়গায় একটুখানি ডাউট অবশ্যই থাকছে, কারণ এগুলো কিন্তু অতটা সোজা জিনিস নয়, এগুলো গুরুতত্ত্ব। হালকা মেজাজের ওপর এগুলো শুনলে বা আমি বললে হবে না। এখানে উভয় পক্ষকে খুবই সিরিয়াসভাবে থাকতে হবে, খুবই গুরুগম্ভীর ব্যাপার আমাদেরকে নিয়ে, আমাদেরকে বুঝে শুনে আমাদেরকে কিন্তু এর অধ্যয়ন করতে হবে এবং এর যে সারমর্ম আছে সেটাকে বুঝতে হবে। সারমর্মটা কি? এই যে এতগুলো জিনিস শ্লোকের আলটিমেটলি সারমর্মটা কি? কন্ট্রোল। রথটা যে সারথি, তার সারথিটা কীরকম হবে? বিজ্ঞানসম্মত সারথি হবে। আর যে লাগামটা হবে, হ্যাঁ, অশ্বের জায়গায় যে মন আছে, লাগামটা আছে, সে কিন্তু খুবই সচেতনমূলক হবে, হ্যাঁ, খুবই ব্যালেন্সড হতে হবে। তখন গিয়ে আমাদের এই পুরো রথের যে বক্তব্যটা, বারবার করে রথ চালানো না কিন্তু আমাদেরকে চোখে আমাদেরকে প্রকাশ করে। যেমন অ্যাড যেগুলো হয়, সাপোজ আমরা কি অ্যাড দেখতে পছন্দ করি না, কিন্তু আমাদেরকে অ্যাড কিন্তু ছোটবেলা থেকেই দেখেছি। আগে টিভিতে যখন ঠিক ছিল, এখন নর্মালি সব জায়গায় অ্যাড চলে আসে। অ্যাড কেন আসে বারবার করে? এতবার করে অ্যাড দেওয়ার কি দরকার? ডাইরেক্ট অ্যাড দেওয়া হচ্ছে কারণ মানুষের এই ইন্দ্রিয়, আমরা চোখ থেকে এবং কান থেকে যখন, চোখ থেকে দেখছি এবং কান থেকে শুনছি যখন একটা অ্যাডকে, আমাদেরকে ইম্পোজ করা হচ্ছে, আমাদেরকে ভাবতে বাধ্য করা হচ্ছে ফোর্সফুলি। একটা হচ্ছে ফোর্সফুলি সাইকোলজিতে গিয়ে, ব্রেনে গিয়ে ডাইরেক্ট ইম্প্যাক্ট করা যে এই এই জিনিসটা আছে মার্কেটের মধ্যে, এটা বেচার জন্য বা বিক্রি করার জন্য, বিক্রির যোগ্য করার জন্য। তো সেই জায়গায় কেন করা হচ্ছে সেটা হচ্ছে আমাদের ইন্দ্রিয়ের মধ্যে করা হচ্ছে। তো ইন্দ্রিয়, হ্যাঁ, তো সেই জায়গায় হচ্ছে যে আমাদের এই ইন্দ্রিয়
যে জায়গাটা বলছিলাম আমি একটুখানি হারিয়ে ফেললাম ইন্দ্রিয়। তো তো সেরকমভাবে আমাদেরকে বারবার করে দেখানো, হ্যাঁ যেটা বল, এই রথকে চালনা করা হচ্ছে, রথ উল্টো রথ, রথ উল্টো রথ, এতবার কেন? কারণ বারবার ওই অ্যাডের মতো আমাদেরকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে, বারবার আমাদের সামনে আনছে যে এর মূল্যটা বোঝার চেষ্টা করুন, এর মূল্যবোধটা কোথায় আছে। এর মূল্যবোধটা আমাদের অভ্যন্তরে আছে, আমাদের ভেতরে আছে, আমাদের নিজেদের মধ্যে এর পরিস্ফুটন ঘটাতে হবে। এইটা হচ্ছে যে রথের গূঢ়তত্ত্ব। হ্যাঁ, এছাড়াও রথের অনেক রকম জিনিসপত্র আছে, সেগুলো জানা যায়, সেগুলো অনেকগুলো রকমের কাজের, কিন্তু আমাদের জানতে হবে একই জিনিস সবাই মিলে বললে তো হবে না, আরও আমরা নতুন কি কি বার করতে পারছি সেই দিকে আমাদের সবসময় ফোকাস থাকবে, আমাদের রিসার্চটা থাকবে সবসময় সেই দিকে, যেটা চট করে কেউ আজ পর্যন্ত রিকভার করে উঠতে পারেনি, মানে বার করে উঠতে পারেনি। হ্যাঁ, সেরকম দিকে আমাদের ফোকাসটা স্পেশালি আমরা খুব করব ব্রাইট চ্যানেলের মাধ্যমে, যে আমরা নতুন কিছু যাতে আবিষ্কার করতে পারি। হ্যাঁ, এরকমভাবে আমরা আরও অনেক জিনিসপত্র নিয়ে আসবো, নিয়ে এসে আপনাদের কাছে প্রতিস্থাপন করব, আপনারা গ্রহণ করবেন যদি বুঝতে পারেন, যদি আমি বোঝাতে পারি, বোঝাতে সক্ষম হই। সেরকমভাবে আমাদের জীবনকে পরিস্ফুটন করতে হবে, অনেক অনেক স্ট্রং করতে হবে, অনেক অনেক পারফেক্ট করতে হবে, যতটা পারবো ততটা। অনুষ্ঠানটি চলাকালীন সময়ে আমি ভাবছিলাম যে কত কিছু আমাদের জানা রয়েছে, মানে অনেক কিছুই, মানে আনন্দ উৎসব সব কিছুতে আমরা সামিল হই, কিন্তু তার ভেতর থেকে যে এত সুন্দর গভীরতা এবং এই অনুষ্ঠানটির মধ্যে কত সুন্দর ব্যাখ্যা, সেটাই কিন্তু দেবজ্যোতি স্যারের মুখ থেকে শোনা গেল, এবং প্রত্যেকটি কথা কিন্তু প্রচণ্ড অর্থবহ। সুতরাং অনুষ্ঠানে সামিল হন, সেটাতে ক্ষতি নেই, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে প্রত্যেকটি রিচুয়ালসের মধ্যে কিন্তু আলাদা আলাদা গভীর, মানে গভীরতা, অর্থ, সমস্ত কিছু কিন্তু গভীর তত্ত্ব, একদমই তাই, সমস্ত কিছু কিন্তু একদমই তাই। তো সুতরাং সমস্ত কিছু কিন্তু একাধারে রয়েছে, প্রত্যেকটি কিন্তু অর্থবহ। তো সুতরাং আজকের অনুষ্ঠান আমাদের সময়ের বাঁধনে আবদ্ধ, নেক্সট অনুষ্ঠান নিয়ে আবারও দেবজ্যোতি স্যারকে আমরা পাবো এই আশা রেখে। ব্রাইট টাইমের সাথের বন্ধু, কাছের বন্ধুরা অতি অবশ্যই কিন্তু ব্রাইট টাইমের সাথে থাকতে ভুলবেন না। সকলে ততক্ষণ খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার। নমস্কার।